দর্শক এই মধ্যরাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে প্লাবন রহমান। দিনের গুরুত্বপূর্ণ খবর ঘটনাগুলো এই মধ্যরাতের আয়োজনে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আমন্ত্রিত অতিথিরা তাদের মতামত জানান গুরুত্বপূর্ণ খবরের বিষয়ে। আজ আমাদের সঙ্গে চারজন অতিথি আছে দর্শক। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন তৌফিক মারুফ, সিনিয়র সাংবাদিক, দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গে যুক্ত। আছেন চট্টগ্রাম থেকে মহসিন কাজী, যুগ্ম সম্পাদক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। রাজশাহী থেকে আছেন আহসান হাবিব অপু, সম্পাদক রাজশাহী সংবাদ। একই সঙ্গে তিনি সাবেক সভাপতি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। এবং খুলনা থেকে আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ মুন্সি মাহবুব আলম সোহাগ, সভাপতি খুলনা সাংবাদিক ইউনিয়ন, সম্পাদক দৈনিক দেশ সংযোগ খুলনা। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর এই নিয়মিত মধ্যরাতের আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠানে। আমরা আলোচনায় যাব তার আগে কয়েকটি শিরোনাম, প্রধান প্রধান খবর একটু দেখে আসতে চাই, জানাতে চাই দর্শক যারা আমাদের সঙ্গে আছেন। করোনা নিয়ন্ত্রণে 14 দিনের শাটডাউনের সুপারিশ জাতীয় পরামর্শ কমিটির। এতদিন আসলে লকডাউন কঠোর বিধিনিষেধ আমরা শুনছিলাম, এখন আমরা দেখতে পাচ্ছি যে এবার যে কমিটি রয়েছে জাতীয় পরামর্শ কমিটি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে তারা 14 দিনের দেশব্যাপী শাটডাউনের সুপারিশ করছে এবং সরকারের পক্ষ থেকেও প্রস্তুতির কথা বলছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী, যে কোনো সময় ঘোষণা হতে পারে। 24 ঘন্টায় করোনা সংক্রমণ ছাড়ালো 6000, বেশ খারাপ অবস্থা। উচ্চ ঝুঁকিতে 40 জেলা, ঠাঁই নেই জেলা হাসপাতালগুলোয় সক্ষমতার তুলনায় রোগীর চাপ কয়েক গুণ। সব মিলিয়ে আসলে বেশ খারাপ অবস্থা। এই দুটি বিষয় মূলত আমরা আলোচনা করতে চাই। তৌফিক মারুফ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। তৌফিক মারুফ, নিশ্চয়ই আপনি জানেন বিষয়টি যে করোনা প্রতিরোধে যে জাতীয় পরামর্শ কমিটি রয়েছে, সেই কমিটি এবার শাটডাউনের, কমপ্লিট শাটডাউনের কথা বলছে। মানুষ আসলে কি বুঝবে? এতদিন তো কঠোর লকডাউন, কঠোর বিধিনিষেধ, এবার শাটডাউনের কথা বলা হচ্ছে। পার্থক্য কোথাও দেখেন কিনা? মানে আগের যেসব টার্ম ইউজ করা হচ্ছে আর এবার শাটডাউন, মানে কোনো রকম পার্থক্য আছে কিনা? জি, ধন্যবাদ। অবশ্যই আমরা যদি শব্দ বিবেচনায় নিই, অবশ্যই সেটির মধ্যে পার্থক্য আছে, কিন্তু আমার একটু দুর্ভাগ্য এটা যে এই লকডাউন শব্দটা আসলে, এই শব্দটার দুর্ভাগ্য যে মানুষ, বাংলাদেশের মানুষ এই শব্দটার মর্মার্থ বুঝতে পারলো না আর কি, যে কারণে আসলে এক ধরনের হতাশার মধ্যেই এই শব্দটিকে ঠেলে দিয়ে এখন মানুষকে নতুন করে একটু বোঝানোর জন্যই আসলে শাটডাউন শব্দটা ইউজ করা হচ্ছে। কিন্তু শাটডাউনটা আক্ষরিক অর্থেই লকডাউনের চেয়েও একেবারে শাটডাউন, অর্থাৎ সবকিছু কলাপস থাকবে, বন্ধ থাকবে, সবকিছু অচল থাকবে, কোনো কিছু খোলা থাকবে না। এখন এই যে শাটডাউনের যে ব্যাপ্তিটা, আমরা যদি কার্ফুর সময় যে সিচুয়েশনটা দেখি, অ্যাজ লাইক তাই এখন এই জায়গাটিতে আজকে যখনই এই শাটডাউনের কথাটি বলা হলো, আজকে না, এটি মূলত গতকালকে মিটিংটা হয়েছে এবং গতকালকের এই মিটিং এর সুপারিশ করা হয়েছে এবং সেখানে বারবার আলোচক যারা ছিলেন, বিশেষজ্ঞ যারা ছিলেন, তারা কিন্তু শুধু এই গতকালকে মিটিং না, এর আগের মিটিং গুলোতেও অনেক সদস্যই পরামর্শ কমিটি, তারা কিন্তু কখনো সেনাবাহিনী নামানোর কথা বলছিলেন, কখনো কারফিউ দেওয়ার কথা বলেছিলেন। কারণটা হচ্ছে সাধারণ মানুষকে কোনোভাবেই মানানো যাচ্ছে না। এখন সাধারণ মানুষের জায়গা থেকে নানান প্রশ্ন আছে, কথা আছে যে এইভাবে সবকিছু খোলা রেখে শুধু পরিবহন বন্ধ করে, যাতায়াত বন্ধ করে তো হবে না। কারণ হচ্ছে তৌফিক মারুফ, আমি একটু ইন্টারাপ্ট করছি এই জায়গায়। সেটা হচ্ছে আপনি বলছিলেন যে সবকিছু বন্ধ থাকবে, লকডাউন মানেই তো আসলে সবকিছু বন্ধ থাকা, হ্যাঁ, এবং অফিস আদালত সবকিছু। এখানে যেটি বলা হচ্ছে, বিজ্ঞপ্তি যেটি দিয়েছে পরামর্শ কমিটির পক্ষ থেকে, সেখানে বলা হচ্ছে যে জি না, একটু আসলে আমরা শব্দটার যদি একটু গুরুত্বটা বোঝার চেষ্টা করি, আমি যতদূর বুঝি সেটি হলো লকডাউনের চেয়েও আসলে শাটডাউন, একেবারেই শাটডাউন মানে কোনো কিছু, লকডাউনের কিন্তু একটা দিক আছে, সেটি হচ্ছে যে আপনার অন্তত পক্ষে কিছু কিছু জায়গায় সেগুলো সচল থাকবে। সেটি নিয়ে আগে যেমন আমরা গত বছরও কিছু দেখেছি যে কিছু কিছু জায়গাগুলোতে ক্ষেত্র বিশেষ ইমার্জেন্সি তো থাকবেই, এর পাশাপাশি আরো কিছু হয়তো দোকানপাট কিছু সময় খোলা থাকবে, কোনো কোনো এইরকম। কিন্তু শাটডাউন কথাটার আমি একটু ভয় আছি, এই কারণে এই শব্দটারও আসলে অবমূল্যায়ন করা হয় কিনা, অ্যাবিউজ করা হয় কিনা শাটডাউনটা। শাটডাউন শব্দটা যে বলে ফেললো বা দিয়ে দিলাম,
এটি যদি যথার্থ ওটা মেনে এটি যদি পরিপালন করা না হয়, মানুষ কিন্তু কিছুদিন পরে এই শাটডাউন শব্দটিকেও এক ধরনের পাত্তা দিবে না বা এটি গুরুত্ব বুঝবে না। আমি আবার রিপিট করছি, আপনি একটু আগে একটি ছবি দেখিয়েছিলেন, শাটডাউন অর্থাৎ একেবারে সবকিছু বন্ধ, কোনো কিছু চলবে না। এমনকি সেই শাটডাউনের মধ্যে ক্ষেত্র বিশেষ অন্যান্য দেশে ইমার্জেন্সি জায়গাটিও অনেকটা মানে ইয়ে হয়, অচল থাকে। তো এখন আমরা কোন অবস্থাতে একদম সেই অবস্থায় তো যাব না, অবশ্যই ইমার্জেন্সি বিষয়গুলো খোলা থাকবে, এর বাইরে কোনো কিছু চলবে না। কোন ধরনের অফিস আদালত, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, রেস্টুরেন্ট, এইগুলো কোনো কিছু, পরিবহন কোনো কিছু চলবে না। আকাশপথ, নৌপথ, মানে সড়কপথ, রেলপথ যাই আছে, এখন সেইটা কি আমরা কতটা করতে পারবো, এটি কিন্তু খুব চ্যালেঞ্জ। জি, তৌফিক আসবো আপনার কাছে, আবার আসবো। আমি একটু মহসিন কাজীর কাছে ঘুরে আসতে চাই চট্টগ্রাম থেকে। মহসিন কাজী, তৌফিক বলছিলেন যে আসলে শাটডাউন বলতে যেটি আসলে বোঝানো হচ্ছে সবকিছু বন্ধ থাকবে জরুরি সেবা ছাড়া। তাহলে সবকিছু বন্ধ থাকলে মানুষের এই যে মানে জীবিকার কথাই বলি, আসলে জীবিকা আসলে কিভাবে চলবে, সেই ব্যবস্থা কতটা করা সম্ভব বাংলাদেশে যারা কর্তৃপক্ষ সরকার আছে তাদের পক্ষে? ধন্যবাদ আপনাকে। এটা আসলে এই কোভিড কালে আমরা যে কিছু নতুন নতুন শব্দের সাথে পরিচিত হয়েছি, তার সর্বশেষ সংযোজন হচ্ছে শাটডাউন। যেটা আমরা শাটডাউন মানে বুঝি একেবারে সব বন্ধ, মানে কম্পিউটার শাটডাউন দেওয়া মানে কম্পিউটারটা বন্ধ হয়ে যাওয়া, এটা আর কোনো ভাবে চালু থাকা যাবে না। আমি মনে করি শাটডাউনটাও যেটা করার উদ্যোগ নেওয়া হয়েছে এটাও এমনি হওয়া উচিত। আমরা লকডাউনে দেখেছি, লকডাউন নিয়ে মানুষ এইদিকে লকডাউন, এদিকে সবকিছু স্বাভাবিক, একদিকে এই আভ্যন্তরীণ পরিবহন চলছে, আবার জেলার পরিবহন বন্ধ। এই অবস্থার মধ্যে আমরা অনেক ক্ষেত্রে দেখছি জীবনযাত্রা অনেকটা স্বাভাবিক। আমরা এই গত ১৩ বছর ধরে দেখে আসছি, ঈদ দেখছি, গরুর বাজার দেখছি, তারপরে উৎসবগুলো দেখছি, সবকিছুতে আমরা সরকার অনেকভাবে চেয়েছে মানাতে, কিন্তু আমরা যে কারণে হোক, জীবন জীবিকার কারণে হোক, অভ্যাসগত কারণে হোক, আমরা কোনো কিছুতেই নিজেদের দমিয়ে রাখতে পারিনি। এবং এখন যে চিন্তা ভাবনাটা করা হচ্ছে এটা আসলে আমি মনে করি সময় প্রতীকে একটা চিন্তাধারা। আপনি যে বলছিলেন সরকারের পক্ষ থেকে চেষ্টা হয়েছে, চেষ্টা অবশ্যই হয়েছে, সেটি আপনি বলতে পারেন, সেই বিষয়ে সন্দেহ নেই, কিন্তু অনেক বেশি চেষ্টা কি আপনার মনে হচ্ছে যে একেবারে মানে হার্ট অ্যান্ড সোল ট্রাই করা যেটাকে বলে, সেই জায়গায় কি আপনার মনে হচ্ছে এই যে বিগত ২-১ মাসের যে চিত্র আপনি দেখছেন, সেই জায়গায় কি মনে হচ্ছে যে আসলেই সরকার অনেক বেশি চাচ্ছে কঠোর লকডাউন হোক? এটা তো দরকার, আপনি বাঁচতে হলে আপনার কঠোরের কোনো বিকল্প নাই। আমি যেটা মনে করি, আমি এই কিছুক্ষণ আগেও চিটাগং নগরীর 3টা ডায়াগনস্টিক সেন্টার কাম হসপিটাল থেকে আসতেছি। আমি আমার ওয়াইফকে নিয়ে গেছি এক ডাক্তারের কাছে, ওই ডাক্তারের ওয়েটিং রুমে আমি দেখেছি অক্সিজেন লাগানো মানুষ বসে আছে, ওনার এখানে লোকজন গিজ গিজ করতেছে। আপনার যেখানে আমি বাঁচার জন্য ডাক্তারের চেম্বারে গেছি, ওই ডাক্তারের চেম্বারে পর্যন্ত স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। আমি পরপর 3টা ডায়াগনস্টিক সেন্টারে গেছি, একসাথে টেস্ট করতে গেছি, একসাথে আরেকটা নাই, যন্ত্রপাতি নষ্ট একটা, এটার কারণে ওইটা ছেড়ে আরেকটাতে গেছি। আমি 3টাতেই একই চিত্র দেখেছি, যেখানে আমাদের এই স্বাস্থ্য কেন্দ্র গুলা, ডায়াগনস্টিক সেন্টার গুলা বলেন, ডাক্তারের চেম্বার বলেন, এগুলো তো স্বাস্থ্য খাতের একেবারে বড় জায়গা, এখানে স্বাস্থ্য বিধি মানার একেবারে অপরিহার্য আমি মনে করি। কিন্তু আমি এই মুহূর্তে এই রাত 10টা থেকে 11টা পর্যন্ত এটা দেখি নাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মহসিন কাজী। আমি একটু হাসান হাবিব অপু রাজশাহী থেকে আছেন আমাদের সঙ্গে। হাসান হাবিব অপু, রাজশাহীতে বাস্তবতা একটু আপনার কাছ থেকে জানতে চাই। মানুষ আসলে এই যে কঠোর বিধিনিষেধ বলে, লকডাউন বলে যেটি চলছে রাজশাহীতে, সেটি আসলে কতটা মানছে? এখন যে বলা হচ্ছে যে 14 দিনের একটানা সারা দেশে শাটডাউন দেওয়ার যে সুপারিশ, সেটি কতটা মানবে মনে হয়, কিভাবে মানানো সম্ভব, একটু সব মিলে আপনার একটু পর্যবেক্ষণ জানতে, রাজশাহীর বাস্তবতা একটু মাথায় নিয়ে। হাসান হাবিব অপু। আমি এতক্ষণ যে আলোচনাগুলো শুনছিলাম তাতে আসলে এটি হচ্ছে সদিচ্ছার জায়গাটা। সদিচ্ছার জায়গা হচ্ছে যারা মানবেন এবং যারা মানাবেন। আমরা যদি দুটি দিক দেখি, যে এইখানে রাজশাহীতে আজকে 14 দিনের লকডাউন শেষ হলো। লকডাউন বলতে এটিকে আবার লকডাউন বললে হচ্ছে না, এখন বলা হচ্ছে এটি কঠোর লকডাউন, অর্থাৎ বিধিনিষেধের জায়গাতে কঠোর বিধিনিষেধের জায়গাটি, যেটি আজকে 14 দিন শেষ হলো। তো আমরা যদি এই 14 দিনের বিষয়টা দেখি, তাহলে 7 দিন, প্রথম 7 দিন যখন ছিল তখন কিন্তু এক ধরনের
সত্যি কঠোরতা যেটি বলি সেটি কিন্তু আমরা দেখেছি। এবং রাজশাহী শহরের যানবাহন চলাচল তো বন্ধই ছিল, ছোটখাটো দোকানপাটও খুলেনি, এবং মানুষজনের যে বের হওয়ার প্রবণতা সেটিও কিন্তু অনেকটাই কম দেখেছি আমরা প্রথম 7 দিন। এরপরে যখন আরো 7 দিন বাড়ানো হলো তখন কিন্তু এক ধরনের মানুষের বাজার যাওয়ার নাম করে অথবা জরুরি কাজের নাম করে কিন্তু বের হওয়ার প্রবণতাটা বাড়তে থাকে। এখানে আমি যে বিষয়টি দেখছি যে মানুষের সদিচ্ছাটা যেমন কমে গেল, এরপরে কিন্তু আমরা যদি প্রশাসনিক তৎপরতা বলি, কঠোরতা যদি বলি, তাহলে কিন্তু সেই জায়গাতেও এক ধরনের ঢিলেমি ভাব, খানিকটা ঢিলেমি ভাব আমরা দেখেছি। তো এইখানে যদি আমি শাটডাউন বলি আর লকডাউন বলি, মূলত হচ্ছে আমরা যদি লকডাউনটাকেই পুরোপুরি কার্যকর করতে পারতাম, এই যে কঠোর লকডাউন বলছি সেটিকে যদি সর্বোচ্চ পর্যায়ে তৎপরতা দেখাতাম, এক্ষেত্রে মানবিকতার কথা বলা হচ্ছে, বারবার বলা হয় যে মানবিকতার কারণে অনেক ক্ষেত্রে এই ছাড় দেওয়া, কিন্তু এই ক্ষেত্রে করোনার যে পরিস্থিতি, আমি যদি রাজশাহীর পরিস্থিতি বলি তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি। এখানে প্রতিদিন মারা যাচ্ছে, আজকে সর্বোচ্চ 18 জন মৃত্যু হলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এইভাবে কিন্তু আমরা যদি বলি তাহলে এই যে গত 24 দিনেই কিন্তু 263 জনের মৃত্যু হচ্ছে, এরপরেও আসলে কি মানবিকতা দেখানোর জায়গাটি আছে? সেই জায়গাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার যে কথাটি বলা হচ্ছে যে এখানে অনেকেই, এই কথা সত্য যে এই লকডাউনের কারণে, লকডাউনের প্রভাবে কিন্তু নিম্ন আয়ের মানুষ যারা খেতে পাচ্ছে না তারা কিন্তু চরম কষ্টের মধ্যে পড়েছে। আজকে জেলা প্রশাসক এখানে রাজশাহীতে ঘুরে দেখার সময় লকডাউন, আমি একটু জানতে চাই আহসান হাবিব বাবু, যারা নিম্নবিত্ত মানুষ, বিশেষ করে যাদের আসলে মানে প্রতিদিন কাজ না করলে খাদ্য জোটে না, পেটের খাবার জোটে না, তাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা এই লকডাউন চলাকালীন সময় করা হয়েছে কিনা রাজশাহীতে? এই ক্ষেত্রে যদি বলি তাহলে ঘোষণার জায়গাটি শুনলে কিন্তু খুবই আশার জায়গা আমাদের দেখাই যে এর চাইতে ভালো পদ্ধতি আর হতে পারে না এরকম। যেমন আজকে আমি যে কথাটি বলছিলাম, রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল সাহেব যখন রাজশাহী সাহেববাজার এলাকা পরিদর্শন করছিলেন লকডাউনের পরিস্থিতি, যখন আমাদের পক্ষ থেকে তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে নিম্ন আয়ের মানুষদের জন্য কি করা হচ্ছে, তিনি একেবারেই ঘোষণার জায়গাটি বললেন যে 333 নাম্বারে ফোন দিলে যে কেউ যদি বলে তার কষ্টে আছেন বা অভাবে আছেন, তাকে সহযোগিতা দরকার, তাহলে তার বাসায় খাবার পৌঁছে দেওয়া হবে, আর্থিক সহযোগিতা দেওয়া হবে। সেটা হয়েছে কিনা কোনো রকম? কিন্তু বাস্তবতা হচ্ছে যে কয়টি মানুষ সেই জায়গায় ফোনটি দিবে, আমরা এইটির ফলো আপ আমরা আগামী কাল থেকে করতে পারবো। আজকে যেহেতু তিনি দুপুরের পরে এই ঘোষণাটি দিয়েছিলেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে মানুষ, শত শত মানুষ যারা আমাদেরকে বলছে যে তারা আসলে করবে কি, সেলুনের জিনিস, সেলুনে চুল কাটেন, তিনি দোকান বন্ধ। যারা নিম্ন আয়ের মানুষ আরো যেসব কাজ করে, দোকানে কাজ করেন, তাদের কিন্তু বন্ধ সেই জায়গাটি। আমরা মেনেই নিচ্ছি যে আসলে কঠোর অবস্থা আছে, এই সময় কঠোরতার বিকল্প নাই, কিন্তু তারপরেও তাদের, আমরা যদি করোনা শুরুর সময়টা দেখি তাহলে কিন্তু রাজনীতিবিদরা, একেবারে সমাজসেবকরা, অর্থশালী মানুষ যারা, তারা যেইভাবে এগিয়ে এসেছিল আজকের পর্যায়ে এসে কিন্তু সেই পর্যায়টি নেই, এবং এগিয়ে আসার প্রবণতাটাও কিন্তু অনেকটাই কমেছে। অনেক ধন্যবাদ আহসান হাবিব বাবু, অনেক ধন্যবাদ। এই বিষয়ে নিশ্চয়ই আপনি আরো বলবেন। আমি একটু খুলনায় যেতে চাই, মুন্সি মাহবুব আলম সোহাগ ভাই আমাদের সঙ্গে আছেন। সোহাগ ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই, খুলনার অবস্থা তো সবচেয়ে বেশি খারাপ, বেশি রোগী মারা যাচ্ছে, সেখানে আক্রান্তের হারও বেশি। সেই জায়গায় আমরা দেখছি যে লকডাউন, কঠোর বিধিনিষেধ চলছে এবং মানে খণ্ড খণ্ড জায়গায়ও চলছে, কিন্তু এখন যে মানে শাটডাউন দেওয়ার কথা বলা হচ্ছে, সুপারিশ করা হচ্ছে, এবং সরকারও একরকম প্রস্তুতির কথা বলেছে, যে কোনো সময় শাটডাউন আসতে পারে। মানুষ মানবে মনে হয়? মানে আসলে কাজ হবে শাটডাউন দিয়ে? ধন্যবাদ। আসলে খুলনাতে গত মঙ্গলবার থেকে লকডাউন শুরু হয়েছে, এবং আমরা 2020 সালের মার্চ থেকে এই পর্যন্ত যতগুলি লকডাউন হয়েছে তার মধ্যে একেবারে দৃষ্টান্ত স্থাপন করেছে খুলনা জেলা প্রশাসন। সোমবারে সন্ধ্যায় মন্ত্রী পরিষদ সচিবের সাথে সভা করে এখানের বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং খুলনার পুলিশ কমিশনার সহ ডিসি মহোদয় সহ এর সবাই, সমস্ত উচ্চ পদস্থ কর্মকর্তা এবং রাজনীতিবিদরা ওই সভায় ছিল, এবং সে সভায় আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, আমি সেখানে গিয়েছিলাম। তারা যেভাবে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা মোতাবেক খুলনাতে রাজনৈতিক দলের নেতা কর্মীরাও কিন্তু প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সম্পৃক্ত হয়েছে। ফলে দেখা গেছে যে প্রত্যেকটি ওয়ার্ডে, আমি ঘুরে দেখেছি, প্রত্যেকটি ওয়ার্ডের যে মেইন রাস্তাগুলি, সেই রাস্তাগুলি বাস দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে। সেখানে রিক্সা ছাড়া অন্য কোনো বাহন, কোনো পরিবহন, সেটা আপনি ইজি বাইক বলেন বা স্কুটার বা এই জাতীয় যেসব মহেন্দ্র যা আছে, এগুলো কিন্তু চলতে পারে না। শুধুমাত্র জরুরি খাদ্য দ্রব্য যেগুলো ট্রাকে, কাঁচামাল জাতীয় এইগুলো চলতে পারছে, তাও দিনের বেলা না, সন্ধ্যার পরে। এই যে কঠোর লকডাউন, শাটডাউন, এই কঠোর লকডাউন যদি এই 3 দিন আজকে গেল, এই 3 দিনে কিন্তু বেশ কঠিন ভাবেই লকডাউন প্রতিপালিত হয়েছে খুলনাতে। এখন মৃত্যুর হার
যেভাবে বাড়ছে, আর খুলনাতে আপনি যে কথাটি বললেন যে খুলনাতে যে মহানগরীর বাইরে থেকে অনেক রোগী আসছে, তারা কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল এবং প্রাইভেট দুটি হাসপাতাল আছে, সেখানে এসে কিন্তু তারা ভর্তি হচ্ছে। ফলে দেখা যাচ্ছে যে খুলনায় মৃত্যুর হার বাড়ছে, কিন্তু বেসিক্যালি দেখা গেছে গোপালগঞ্জের রোগী খুলনাতে আসছে, বরিশালের রোগী খুলনাতে আসছে, ওই কুষ্টিয়ার রোগী, যশোরের রোগী খুলনাতে আসছে। এভাবে কিন্তু হ্যাঁ প্রকৃত অর্থে বলতে হয় যে সামগ্রিকভাবে মৃত্যুর হার বা করোনার প্রাদুর্ভাব বেড়েছে, এটা ঠিক আছে, কিন্তু এই হারে খুলনাতে যে মারা যাচ্ছে এটাও ঠিক না। তবে এই যে লকডাউন জানতে চাই যেটি মুন্সি মাহবুব আলম সোহাগ জানতে চাই যেটি, সেটি হচ্ছে যে মানে শুধুমাত্র ঘোষণা দিয়ে, এই যে ঘোষণা দিয়ে লকডাউন বাস্তবায়ন কিংবা কঠোর বিধিনিষেধ বলি কিংবা এখন যেটি বলা হচ্ছে শাটডাউন, কাগজ কলমে কিংবা মুখে ঘোষণা দিয়ে এটি বাস্তবায়ন সম্ভব কিনা, মানুষের সর্বোত্তক সহযোগিতা পাওয়া সম্ভব কিনা? এটা সম্ভব, মানে আর কোন রকম সাহায্য সহযোগিতা দরকার নেই? না সম্ভব। এটা যেমন আমার রাজশাহীর সহকর্মী বললেন, এটা সম্ভব, শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসন দিয়ে না, রাজনৈতিক দলের সম্পৃক্ততা থাকতে হবে। তাহলেই দেখা যাবে যে এই কঠোর লকডাউন, শাটডাউনের প্রয়োজন হবে না, লকডাউন দিয়েই সেটা পালন করা সম্ভব হবে। আরেকটি বিষয়, অনেক ধন্যবাদ আসবো আপনার কাছে, আবার আসবো। আমি একটু তৌফিক মারুফ আপনার কাছে আসতে। তৌফিক মারুফ যেটি বলছিলেন আসলে, এই যে সব ভাই আমি আসছি আপনার কাছে, আবার আসবো। আমি একটু তৌফিক মারুফের কাছ থেকে শুনে আসতে চাই। তৌফিক মারুফ, আমি মানে শুরু থেকে লকডাউন কথা বলি, কঠোর বিধিনিষেধ যাই বলি, টার্ম তো বেশ কয়েকটা ইউজ হয়েছে। এখন মানে মানে কি কারণে আপনার মনে হয় যে এগুলো বাস্তবায়ন করা গেল না, মানে আর কি করলে এবারের যে মানে লাস্ট টার্মই বলি, আমি জানি না এটা যদি ফেল করে তাহলে আসলে কি বলা হবে শাটডাউনের পরে, এটা যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে হয় কি করা দরকার? হ্যাঁ, এইটি আসলে আপনি শেষে যে কথাটি বললেন এটি একটি উদ্বেগের বিষয়, যে যদি শাটডাউন ফেল করে তাহলে এরপরে আবার কি ডাউন আসবে। এখন আমরা চাই না যে আর কোনো ডাউন আসুক, আমরা চাই সবকিছু সচল হোক। আর এই সচল করার জন্য আসলে সবচেয়ে এক কথায় বলতে গেলে সেটি হচ্ছে মানুষের যে সতর্কতা, মানুষের নিজের সুরক্ষাকে নিজের নিশ্চিত করা, পাশাপাশি নিজের সুরক্ষা যদি আমরা নিজে নিশ্চিত করি সেটি কিন্তু সামগ্রিকভাবেই একটি নিশ্চয়তার মধ্যে আসবে। এর সঙ্গে আমরা টিকার বিষয়টি তো আছেই, টিকার আমরা জানি টিকার সংকট কিন্তু যখন হয়তো দেরি হবে কিন্তু টিকা আসবে। এর পাশাপাশি আপনি যে কথাটি বললেন যে লকডাউন হোক, শাটডাউন হোক বা বিধিনিষেধ হোক, যাই হোক, এইগুলো পরিকল্পনা অনেক হচ্ছে, অনেক ধরনের কৌশল হচ্ছে, কিন্তু কোন কৌশলেই কাজে খাটানো যাচ্ছে না বাস্তবায়নের অভাবে। আমি একটু আরো সোজা করি, প্রশ্নটা আরো সোজা করি তৌফিক মারুফ, প্রশ্নটা আমি আরেকটু সোজা করি। সেটা হচ্ছে ধরেন যারা বাইরে বের হচ্ছে প্রতিনিয়ত, তারা প্রতিদিন তাদের কাজের জন্য বের হচ্ছে, অফিসের চাকরি নিয়ে তার টানাটানি, চাকরি থাকবে না ধরেন, এক অফিস তাকে নিঃশর্তভাবে ছুটি দিচ্ছে না। 2 নম্বর হচ্ছে যারা নিত্যদিন মানে প্রতিদিন আসলে দিন আনে দিন খায় মানুষ, তারাও আসলে বের হচ্ছে পেটের টানে, কারণ কাজ না করলে তার আসলে পেট চলবে না। মানে এরকম একটি বাস্তবতার মধ্যে শুধুমাত্র শাটডাউন দিলেই সেটি শুনে মানুষ ঘরে বসে থাকবে বলে মনে হয় কিনা? না, এই জায়গাটিতে দেখেন আমরা শুধুমাত্র সরকার যে পদক্ষেপগুলো নিয়েছিল, আমরা যদি গত বছর দেখি এবং এই বছর দেখি, গত বছর কিন্তু সরকার যে লকডাউন যখন ভালো ইনিশিয়েটিভ কিন্তু ছিল এবং মানুষ সেটি মানানোর চেষ্টা দিয়ে যদি বলিস, তখন কিন্তু মাঠ পর্যায়ে বিভিন্নভাবে সরকারের জায়গা থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা শুরু হয়েছিল। কিছু সামাজিক সংগঠন, কিছু রাজনৈতিক সংগঠন এতে অংশ নিয়েছিল, কিন্তু এক পর্যায়ে দুর্নীতিবাজদের কারণে সেই উদ্যোগটি আসলে ভেস্তে গেছে। যখনই আমরা দেখলাম ত্রাণ দিতে গেছে, আমরা দেখলাম সাহায্য দিতে গেছে, তখন চাল চুরি, এই কেলেঙ্কারি সেই কেলেঙ্কারিতে যখন দেখা গেল এই লকডাউন বা করোনা সামলানোর চেয়ে ওটা সামলানোই সরকারের কাছে বড় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে আপনি যেটা বলছেন যে আমাদের দেশের ব্যবসায়ীরা, শিল্প কারখানার মালিকরা, পরিবহন সেক্টরের লোকেরা, তারা এতটাই বেপরোয়া যে তারা মানে জীবন জীবিকা আমাদের অবশ্যই দরকার, কিন্তু এই জন্য যে পলিসিটি সরকার কিন্তু গত এপ্রিলের সময় বলে দিয়েছিল যে সবকিছু আমরা লকডাউনের মধ্যেও যে অফিস আদালত চলবে সেই অফিস আদালতে গণপরিবহন চলবে না, কিন্তু ওই কর্তৃপক্ষ নিজেদের ব্যবস্থাপনায় পরিবহন চালাবেন।
কোনো প্রতিষ্ঠান কিন্তু এটি মানেনি, ফলে সংক্রমণ আবার বেড়ে গিয়েছিল। এখন দোকানপাটের মালিকরা, আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, দেখুন এই যে নিউ মার্কেটের দোকানপাট কিংবা শপিং মলের যারা আন্দোলন করেছিল, সরকারের কাছ থেকে দাবি আদায় করে নিয়েছে, তারা আনন্দিত হয়েছিল। পরিবহন সেক্টর তারা খুলে দিয়েছিল, আনন্দিত হয়েছিল, কিন্তু তারা সেই কথা কি রক্ষা করতে পেরেছে? বিমানে পর্যন্ত একদম সরকারের কড়া নির্দেশনা আছে, এক সিটে প্যাসেঞ্জার যাবে, সেটি এক সিট বাদ দিয়ে সে ডোমেস্টিক কোন ফ্লাইটে সেটি মানা হয় না। কোন পরিবহনে কি আপনারা এখন দেখছেন যে সিঙ্গেল সিটে যাচ্ছে না, গাদাগাদি ঠাসাঠাসি আছে। কোন শপিং মল, কোন মার্কেটের দোকানপাটের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। কিন্তু এই কর্তৃপক্ষরা, এই সমিতিগুলো, সেটি শ্রমিক সংগঠন বলি, মালিক সংগঠন বলি, সবাই কিন্তু সরকারের কাছ থেকে অনুমতি আদায় করে নিয়েছে। তারা শর্ত মেনে নিয়েছিল যে তারা শুধু মানবে, কিন্তু টোটালটা তারা সরকারকে বেকায়দায় ফেলেছে। তারা সরকারের শর্ত কোনোভাবে মানেনি, ফলে সরকার এখন বাধ্য হয়ে আসলে এই শাটডাউনের দিকে যাচ্ছে। সরকার চাচ্ছিল না সবকে যে বন্ধ করা হোক, কারণ তাহলে মানুষের যে আসলে ভোগান্তি হবে, যারা নিম্ন আয়ের মানুষ তাদের উপার্জনের পথ বন্ধ হবে। কিন্তু এখন যখন এই ৬,০০০ এবার বলছেন যে আর সপ্তাহখানেক পরে এপ্রিলকেও ছাড়িয়ে যাবে, অর্থাৎ আমরা যে মৃত্যু এখনো ৮০, ৮৫, ৮৬ মধ্যে দেখছি, এটি এপ্রিলে যেমন ১১২তে উঠেছিল, এবার আশঙ্কা করা হচ্ছে তার চেয়ে অনেক বেশি হবে। যদি তাই হয়, ভেরিয়েন্ট অনেক বেশি স্প্রেড করছে, কোনোভাবে এটিকে ঠেকানো যাচ্ছে না। তৌফিক মারুফ, আমি যে প্রশ্নটি করেছিলাম সেটি হচ্ছে, এই যে শাটডাউন ঘোষণা করা, ধরেন মানে ঘোষণা করার একরকম প্রক্রিয়া হয়তো সামনে আমরা দেখব, ঘোষণা করার পাশাপাশি আর কিছু উদ্যোগ পদক্ষেপ দরকার কিনা এটি আসলেই পুরোপুরি বাস্তবায়নের জন্য? যদি একটু সোজা সাপটা এই উত্তরটা একটু চাই। অবশ্যই দরকার, কারণ আমরা জানি যে এই শাটডাউনটি বা 14 দিনের যে কর্মসূচিটি, এটি বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন এই কারণে যে 2 সপ্তাহ যদি এটি প্রপারলি সবকিছু বন্ধ থাকে, জনচলাচল যদি বন্ধ থাকে, তবে পরবর্তী 2 সপ্তাহে সব পরিস্থিতি স্বাভাবিক হবে, সহনীয় হবে। যেহেতু সামনে একটা ঈদ আছে, এই ঈদের সময় আমাদের কোরবানির হাট বলি, কেনাকাটা বলি, সেটি মানুষের যাতায়াত তখন কিন্তু একটু স্বস্তিদায়ক অবস্থায় থাকবে যদি এই 2 সপ্তাহ ভালো করা যায়। এই জন্য যেটি উচিত, মানুষের অন্তত পক্ষে সরকার যদি রোববার দিন, হয়তো রোববার থেকে একটি কার্যকর হতে পারে বলে আমরা আভাস পেয়েছি, যদি সেটি কার্যকর হয়, মানুষের একেবারে উচিত হবে সেটিকে মেনে চলা। 14 দিন, মাত্র 2 সপ্তাহ কষ্ট হলেও মানুষের ঘরে থাকা উচিত হবে। যারা ব্যবসায়ী আছেন, যারা যেই সেক্টরে ব্যবসায়ী আছেন, আপনারা জীবনে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, অনেক লোকসান, ব্যবসায় তো অনেক লোকসান হয়। আপনি ধরে নিন 2 সপ্তাহ আপনার জীবনের রক্ষার জন্য, মানুষের জীবন রক্ষার জন্য আপনারা 2 সপ্তাহ আপনারা লোকসান করলেন। আপনারা 2 সপ্তাহ সুরক্ষার জন্য, নিজের এবং অন্যের সুরক্ষার জন্য আপনারা একটু ভোগান্তি পোহালেন। এইটুকু যদি আমরা মানতে পারি, তবেই কিন্তু সরকারকে সহায়তা করা হবে। আর সরকারের জায়গা থেকে দরকার শুধুমাত্র এই যে নির্দেশনা দিয়ে তাদের মধ্যে যে সমন্বয়হীনতা আছে, স্বাস্থ্য বিভাগ থেকে তারা নির্দেশনা দেয়, পরামর্শ দেয়, কিন্তু যারা মাঠ পর্যায়ে বাস্তবায়নের দায়িত্বে সিভিল প্রশাসনের, তারা যদি হাত গুটিয়ে বসে থাকেন, কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যদি যথাযথভাবে দায়িত্ব পালন না করেন, তবে কিন্তু কাজ হবে না। যদিও আমরা আভাস পাচ্ছি যে শাটডাউনটা মানানোর জন্য হয়তোবা পুলিশের পাশাপাশি আরো কোন সংস্থাকে দায়িত্ব দেওয়া হতে পারে বা প্রয়োজন হতে পারে, সেই রকম কিন্তু পরামর্শ বিশেষজ্ঞ কমিটি দিয়েছে। আমি মনে করি সেরকম অনেকটা কারফিউর মতো একটি অবস্থা আসবে বলেই ধারণা করা হচ্ছে। অনেক ধন্যবাদ। আমরা একটু চট্টগ্রামে যেতে চাই। মহসিন কাজী, আপনার কাছে যাওয়ার আগে আমার একটু পত্রিকা আছে আমার হাতে, যেগুলো সকালে সাধারণ মানুষের হাতে যাবে, একটু শিরোনাম, প্রধান খবরগুলো একটু দেখে আসতে চাই। বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ এবং ডেইলি সান রয়েছে, যেগুলো সকালে সাধারণ মানুষের হাতে পৌঁছবে। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, বিধিনিষেধের শেষ কোথায়? অপরিকল্পিত লকডাউনের কোনো যুক্তি নেই। সেই জায়গাটাই অধ্যাপক ডাক্তার মোজাহিরুল হক বলছেন, অপরিকল্পিত লকডাউনের কোনো সুযোগ নেই, লকডাউনকে সত্যিকার অর্থেই তারা পরিকল্পিত দেখতে চান। এটা বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। এবং ডাক্তার মোস্তাক হোসেন বলছেন, কার্যকরের জনগণের সহযোগিতা জরুরি, জনস্রোত থামানোই যাচ্ছে না, অধ্যাপক ডাক্তার এম এ আজিজ।
টিকার জন্য ঘুরছেন প্রবাসীরা, সারা দেশ এবার শাটডাউনের সুপারিশ, যে কোনো সময় ঘোষণা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। বিধিনিষেধের শেষ কোথায়? আসলে এই বিধিনিষেধের শেষ কোথায়? আমরা প্রথমে কঠোর বিধিনিষেধ, কঠোর লকডাউন, কঠোর লকডাউন, এখন বলা হচ্ছে শাটডাউনের সুপারিশ। আমরা কালের কণ্ঠের শিরোনামের দিকে একটু চোখ বোলাতে চাই। কালের কণ্ঠের প্রধান শিরোনাম এবার পরামর্শ 14 দিনের শাটডাউনের। 6000 ছাড়ালো দৈনিক শনাক্ত, মৃত্যু হয়েছে আরও 81 জনের গত 24 ঘন্টায়। সবচেয়ে বেশি খুলনাতেই, তৃতীয় দফায় চূড়ায় উঠল সংক্রমণ। খুলনা এবং রাজশাহীতে সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে, মারাও যাচ্ছে বেশি। কাজে লাগবে না, তবু 80 কোটির যন্ত্র কেনা হচ্ছে 145 কোটিতে। আমরা একটু ডেইলি সানে দেখতে চাই। ডেইলি সানের প্রধান শিরোনাম, ন্যাশনাল প্যানেল ফর কমপ্লিট ন্যাশন ওয়াইড লকডাউন, 81 more die of corona, 50 districts witness high infections. Shafiuddin takes charge as new army chief. দুটি প্রধান খবর। পুলিশ ব্লক ক্যাপিটাল সেন্ট্রি, এক্সিট পয়েন্টস। ঘুরে ফিরে আসলে করোনা পরিস্থিতি, লকডাউন এবং আশপাশের সঙ্গে যে ঢাকা বিচ্ছিন্ন, সেই বিষয়গুলোই আসলে এসেছে। আসতে চাই চট্টগ্রামে কাজী মহসিন কাজী আপনার কাছে। মহসিন কাজী, জানতে চাচ্ছিলাম আসলে আপনার কাছে কি মনে হয়, মানে ঘোষণার পাশাপাশি, শাটডাউনের ঘোষণার পাশাপাশি কিংবা লকডাউনের ঘোষণার পাশাপাশি, এগুলোর পাশাপাশি কি ধরনের পদক্ষেপ হলে আসলে মানুষ পুরোপুরি মানবে বলে মনে হয়? হ্যাঁ, এক্স্যাক্ট এই পয়েন্টে যদি একটু বলেন প্লিজ। তৌফিক মারুফ ভাই বলেছেন, এই শাটডাউন হোক, কঠোর লকডাউন হোক, এটা মানানোর ব্যবস্থা করতে হবে। ব্যবসায়ীদের একটু ধৈর্য ধরতে হবে, পরিবহন শ্রমিক যারা আছে তাদের ধৈর্য। আমার কথা হচ্ছে, এটা মানানোর জন্য এটা করতে হবে নিম্নয়ের মানুষের যে জীবন জীবিকার যে প্রবাহ, এটা চালু রাখতে যেটা করতে হয়, এটা অবশ্যই সরকারের পক্ষ থেকে উদ্যোগ দিতে হবে। এবং নিম্নয়ের মানুষের ঘরে ঘরে এই প্রথম লকডাউন কালে আমরা দেখেছি যেভাবে খাবার পৌঁছে দেওয়া হয়েছে, যেভাবে সাহায্য দেওয়া হয়েছে, ওইভাবে করতে হবে। পাশাপাশি সরকারের পাশাপাশি ওই প্রথমবারের মতো এভাবে এই উচ্চবিত্তরা, আমাদের বিভিন্ন এই সংগঠন, এই স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক সংগঠন এগিয়ে এসেছে, সবারই এগিয়ে আসতে হবে। এই আগামী যে কঠোর লকডাউন বলেন, শাটডাউন বলেন, এটা বা আরো কঠোর কিছু হলে ওটা মানানোর জন্য। কিন্তু নিম্নয়ের মানুষ তো বের হয় তখন তার যখন পেটে খিদে থাকে, খিদা নিবারণের জন্য সে তার রিক্সা নিয়ে বের হয় বা তার ব্যান নিয়ে, যেটা হোক, যে দিনমজুরি করবে, যেটা তার কাজ ওইটাই করবে। কিন্তু এটা থেকে তাকে বন্ধ রাখতে হলে তার যেই ঘরের যেই প্রবাহ, এই জীবিকার প্রবাহ, ওইটা ঠিক রাখতে হবে। এইটা ঠিক রাখলে আমার মনে হয় এই লকডাউন বলেন, শাটডাউন বলেন, এটার কঠোরতা আসবে। আর নাহলে নিম্নয়ের মানুষকে কোনোভাবে থামানো যাবে না। জি, অনেক ধন্যবাদ। আমরা খুব বেশি সময় পাবো। আমরা একটু রাজশাহীতে যে হাসান হাবিব বাবু, একই বিষয়ে একটু জানতে চাই। আমরা দেখলাম যে ঢাকাকে আসলে 7টি জেলার সঙ্গে বিচ্ছিন্ন করা হয়েছে। কার্যত এই 7 জেলায় ঢাকা থেকে কোনো যানবাহন, দূরপাল্লার যানবাহন আসলে চলাচল করছে না। তার মধ্যেও মানুষ থেকে মানুষ যে বিচ্ছিন্ন করা, করোনা তো মানে ছড়াচ্ছে মানুষ থেকে মানুষে, সেই মানুষকে আসলে ঠেকানো যাচ্ছে না। মানুষ যে কোনো বললে ঢাকা ছাড়ছে, ঢাকায় আসছেও কর্মক্ষেত্রে। তো সেই জায়গাটাই আবার শাটডাউন আসছে বলা হচ্ছে একরকম, সেই জায়গাটাই মানে ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে বলে মনে করেন কিনা? আমি যদি বলি যে শাটডাউন আসার আগে আরেকটি বিষয় হচ্ছে, রাজশাহীতে যে 14 দিনের লকডাউনের অভিজ্ঞতা আমাদের, সেটিতে আমরা কিন্তু একটি জিনিস দেখছি যে লকডাউন এটি একেবারে ব্যর্থ হয়েছে তেমনটি নয়। কারণ হচ্ছে যে আমরা একেবারে কঠোর অবস্থায় দেখেছি প্রথম 7 দিন, এবং পরের 7 দিনও এখন পর্যন্ত কিন্তু বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান, বিপণী বিতান এসব বন্ধ আছে। মানুষের চলাচল যে একেবারে স্বাভাবিক হয়েছে তাই না, অনেক কম। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে লকডাউন দেওয়ার পরেও কার্যকর ফল পাচ্ছি না। তাদের মতে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষের সাথে কথা হচ্ছিল, তিনি যেটি বলছিলেন যে আমাদের এখন করোনার যে পরিস্থিতিটা পৌঁছেছে যে জায়গাতে, সেটি হচ্ছে ঘরের ভেতরে থাকলেও একজন আরেকজন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার মতো পর্যায়ে একটি চলে এসেছে। এই ক্ষেত্রে আমার যেটি মনে হচ্ছে যে লকডাউন কার্যকর করার পাশাপাশি মানুষের মধ্যে যে সচেতনতার অভাব, একেবারে অবাক হওয়ার মতো তথ্য হচ্ছে যে আজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজন মরদেহ নিয়ে বের হচ্ছেন, করোনা রোগী মারা গেছেন, তার মরদেহটি নিয়ে যখন বের হচ্ছেন, তার পাশে যে মানুষজন আছে তাদের মুখে মাস্ক নেই, এরকমও পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি। মানুষ যখন চিকিৎসা কেন্দ্রে যাচ্ছে, আমরা এই যে একটু আগে শুনছিলাম যে চিকিৎসকের কাছে তো যেতেই হবে, আপনি লকডাউন দেন, শাটডাউন দেন, যেটাই দেন, আপনার ক্লিনিকগুলোতে রোগী যাবে। কিন্তু সেখানে গিয়েও যদি স্বাস্থ্যবিধি মানার প্রবণতাটাতে বাধ্য করতে হয়, তাহলে এটি দুঃখজনক।
এই জায়গাটি কিন্তু নিশ্চিত করতে হবে যে আমরা যেই বিধি নিষেধেই দিই, মানুষের মধ্যে যে সচেতনতা বাড়ানোর জায়গাটি এবং মানুষের মধ্যে নিজের আগ্রহের জায়গাটি যে স্বাস্থ্যবিধি মানতেই হবে, এই জায়গাটি নিশ্চিত করার জন্য যা যা কার্যকর করা সেটি দরকার। আর লকডাউন দিলে একটি জিনিস মাথায় রাখতেই হবে অবশ্যই, যে এটি কার্যকর করার ক্ষেত্রে আমাদের যে প্রথম পর্যায়ে, করোনার প্রথম পর্যায়ে আমরা যে কাজটি করেছিলাম, একেবারে সাধারণ মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া বা সাধারণ মানুষের আয়ের জায়গাটি যে নিশ্চিত করতে পেরেছিলাম, সেটি রাজনীতিবিদ থেকে শুরু করে সরকারি পর্যায় থেকে সেই জায়গাটির উদ্যোগ কিন্তু নিতে। অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ জায়গা নজর দিয়েছেন মোহাম্মদ মুন্সি মাহবুব আলম সোহাগ। আপনার পরামর্শ জানতে চাই লকডাউন শাটডাউন বাস্তবায়নে। আমার পরামর্শ হচ্ছে, যেমনটি একটি পত্রিকায় লিখেছে, অপরিকল্পিত লকডাউন। খানিকটা সত্য কথাটা, সেটা এই কারণেই বলছি যে খানিকটা বলবেন। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ বললাম, এটা কি খানিকটা বলা যাবে? হ্যাঁ, খানিকটা বলবো এই কারণে যে অপরিকল্পিত খানিকটা এই কারণে যে সরকার লকডাউন দিচ্ছে, সেখানে নিম্ন আয়ের যে মানুষগুলি আছে সেই মানুষগুলির কিন্তু খাওয়ার ব্যবস্থা করে নেই। কারণ যারা ইজি বাইক চালায়, যারা শ্রমিক, সেগুলো কিন্তু বন্ধ, তারা কিন্তু দিন আনে দিন খায়, তাদের একটা ব্যবস্থা করতে হবে। আর একটি বিষয় হচ্ছে যে রাজনীতিবিদ যারা আছে, রাজনীতিবিদদের কিন্তু এগিয়ে আসতে হবে। 2020 সালে যখন শুরু হয়েছিল, রাজনীতিবিদরা কিন্তু এই করোনার ঝুঁকি নিয়েও কিন্তু তারা খাদ্যদ্রব্য মানুষের ঘরে ঘরে পৌঁছে। এখন এই সময়ে যে আবার নতুন করে লকডাউন বলেন, শাটডাউন বলেন, যেটি দেন না কেন, নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনায় এনে কিন্তু এইটি করতে হবে, সেটি হবে পরিকল্পিত। এবং সেটি যেমন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজপতিরা করবে, তেমনি ভাবে সরকারের যে উইংস গুলি আছে, সরকারের থেকেও সেভাবে আসতে হবে। তাহলেই এটি একটি পরিকল্পিত লকডাউন হবে এবং পরিকল্পিত স্বাস্থ্য ব্যবস্থা হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে তৌফিক মারুফ, আপনাকে দিয়ে শেষ করব। তৌফিক মারুফ, আপনার নিশ্চয়ই মনে আছে ঢাকা শহরে 2টি ওয়ার্ডে পুরোপুরি লকডাউন করা হয়েছিল। সেই জায়গাটাই সর্বোচ্চ চেষ্টা ছিল আসলে পুরোপুরি লকডাউন বাস্তবায়ন করার। সেটির ফলাফল নিশ্চয়ই আপনি জানেন, কতটা বেগ পেতে হয়েছে সেইটিকে নিয়ন্ত্রণে রাখতে 2টি ওয়ার্ড। সেই জায়গাটাই যখন পুরো দেশ এরকম শাটডাউনে যাবে, সেই সক্ষমতা বাংলাদেশের আসলে আছে কিনা, একটু সোজা সাপটা যদি এই জায়গাটা একটু বলেন, শেষ করবো আমরা। জি না, আমরা ওয়ারি বা রাজাবাজার যে অভিজ্ঞতা আছে সেখানে যে পুরোপুরি সফল হয়েছিল তা কিন্তু নয়। তবে এটি ঠিক যে অনেকটা কমিয়ে রাখার যে কৌশল, সেটি কিন্তু কার্যকর হয়েছে। আমরা কিন্তু এটি দেখেছি যে যদি একদম 100% হবে না, কিন্তু যদি ম্যাক্সিমামটা হয়, সেটিও কিন্তু একটা অর্জন। এই যে শাটডাউন বলা হয়, সেই শাটডাউনও যদি অন্তত পক্ষে, আমি তো বিশ্বাস করি যে 60 to 70% যদি কার্যকর করা যায়, তবে সেটিরও যে উপকারিতা পাওয়া যাবে সেটি কিন্তু অনেক বেশি হবে। সুতরাং এই জায়গাটিতে সরকারের নজরটা রাখা দরকার। আর পাশাপাশি এটি বলবো যে 15 দিন 2 সপ্তাহ অন্তত পক্ষে প্রত্যেকটা এলাকায় একটি কমিউনিটি ইনভলভমেন্টের মাধ্যমে নিম্ন আয়ের মানুষদের, অর্থাৎ দিন আনে দিন খায় মানুষদের সাপোর্ট দেওয়ার ব্যবস্থাটি চালু রাখতে হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা আশা করি যে নিশ্চয়ই সরকার সেই পরিকল্পনা করছে। তৌফিক মারুফ, মহসিন কাজী, আহসান হাবিব আপু, মোহাম্মদ মুন্সি মাহবুব আলম সোহাগ, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। এই রাতে আপনাদের মূল্যবান সময় নিউজ 24 নিউজ রুম সংলাপ দেওয়ার জন্য। দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি যেসব বিষয়ে আমরা আলোচনা করেছি, শাটডাউন যদি আসে, সেসব বিষয়ে নিশ্চয়ই সরকার যারা কর্তব্য দেখতেছেন তারা সে বিষয়ে পদক্ষেপ নেবেন। দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। নিশ্চয়ই দেখাবে অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24 সঙ্গে থাকবেন। আর বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন, স্বাস্থ্য মেনে চলবেন। ধন্যবাদ সবাই।